পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুমের, মানে এক প্রকার মামলা দায়েরের মতো। কিন্তু মজার বিষয়, এত স্পর্শকতার একটা বিষয়, সালাউদ্দিন আহমেদের দীর্ঘ গুম অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আর অনেকের বিরুদ্ধে, কিন্তু সালাউদ্দিন হাসেন, বিএনপির আইনজীবীরাও হাসেন, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও হাসেন। মানে এটা কি হাসার বিষয়? এই হাসার মানে কি? হাসাহাসির মানে হচ্ছে এগুলো নাটক। কারণ সালাউদ্দিন আহমেদ আসলে গুম ছিলেন না, তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধায় ছিলেন। এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ, এটাকে নাটক বলছেন, তারা এটাকে ট্রল করছেন। যমুনা টিভি সহ যেসব জায়গায় এই সংবাদ এসেছে সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম। জনগণ বলছে সব নাটক বাদ দেন, হাসেন কেন, খবর কি? কেউ কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি। এখন সহজ প্রশ্ন, সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় 9 মাস, এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন? এতদিন অভিযোগ দায়ের করেন নাই কেন? মানে এগুলো গুম টুম কিছু না, তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন? ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে, পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে, আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ইলিয়াস পিনাকির যে ক্রেডিবিলিটি, এটা তারেক রহমানেরও নেই, যার ফলে জনগণ সালাউদ্দিনকে সন্দেহ করা শুরু করেছে। জনগণ সব জায়গায় মন্তব্য করছে যে আপনি ভারতে রাজার হালে ছিলেন, আপনি কোনো গুম ছিলেন না, ট্রেনিং নিয়েছেন, আর এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি। সহজ প্রশ্ন, এতদিন কেন অভিযোগ দায়ের করলেন? এই প্রশ্নেরই তো উত্তর নেই। আবার ওখানে অভিযোগ করতে দায়ের করতে আপনি হাসছেন কেন? লোক দেখানো অভিযোগ। সালাউদ্দিন আহমেদের গোমর মূলত ফাঁস হয়ে গিয়েছে। দেখেন, বিএনপি উপর ভাব না যে পিনাকিদের কথা আমরা গুনি না, ওগুলো আমলে নেওয়া যাবে না। স্থায়ী কমিটিতে একবার আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া যাবে না। অথচ পিনাকির বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাসও করেছেন, সালাউদ্দিন আহমেদও জবাব দেওয়ার চেষ্টা করেছেন, আমির খুসরু জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যেমন সালাউদ্দিন আহমেদ তার ছেলের বিষয় বলেছেন, তার ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, উন্নত রুচির, তিনি নাকি এসালমের অফিসে বসেন, এটা ভুয়া, অমুক তমুক, নানান কথা জবাব দিয়েছেন। জবাব যার আছে তার জবাব দিয়েছেন, যার জবাব নেই সেটা দিতে পারেন না। যেমন কেন উন্নত গেস্ট হাউসে, ভিআইপি গেস্ট হাউসে ছিলেন, কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতো ভারতে, হুন্ডিতে টাকা পাঠাতো, বা কিভাবে কি চলতো, এগুলোর কোনো জবাব নেই বলে জবাব দিতে পারে না। তবে সালাউদ্দিন আহমেদ মানে এতটাই ভাব নিচ্ছেন। আমি একটা স্মৃতি বলি, এই সালাউদ্দিন আহমেদ, আমি নিজে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিস থেকে একটু সামনের দিকে একটা গলিতে বাম দিকে একবার আমরা আটকা পড়ছিলাম। সম্ভবত 18 দল না, তখন জোটের প্রোগ্রাম ছিল, 18 দল না, তার আরো কম হবে, 2013 সালের কথা। তখন বিএনপি প্রোগ্রাম চলছিল, তখন পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে, ককটেল মেরেছে, গুলি মেরেছে। তখন লোকজন দিক বিদিক ছুটছিল, তখন আমরা নিউজ কভার করতে গিয়েছিলাম। আমি নিজে একটা পার্টি অফিসের পাশে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলাম, কারণ আমাদের ওই যখন পুলিশ গুলি করতো বা টিয়ার শেল মারতো, তখন আমাদের গন্তব্যই থাকতো যে সুযোগ পেলে মসজিদে ঢুকে যাব, সেখানে নামাজ পড়বো, যেহেতু আমরা নামাজি, টুপি থাকতো পকেটে। তখন আমিও একটা মসজিদে ঢুকে গিয়েছি, এবং ওই মসজিদে বিএনপির আরো কিছু নেতা ঢুকিয়েছেন, তার মধ্যে ছিল এই সালাউদ্দিন আহমেদ। তখন আমরা আসরের নামাজ পড়ছি, সেখানে মাগরিবের নামাজও পড়েছি। তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কয়েক ঘন্টা পর সেখান থেকে বের হয়েছি।
দীর্ঘ আলাপ হয়েছে আমার সাথে, সেটা সালাউদ্দিন সাহেব হয়তো স্মৃতিচারণ করতে পারবেন না। তখন আমরা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে আলোচনা করতাম এবং তিনি নিজে বলেছেন তিনি দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনেন, ভক্ত। এখন সে সালাউদ্দিন আহমেদ দেলোয়ার হোসেন সাঈদীকে চিনেন না, তার নাম বলতে পারেন না। মোল্লা সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এটা কে না জানে? মোল্লা সাঈদী না, মানে ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে, এমন ঔষধ ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন, ইসলামের পক্ষে কথা বলতেন, জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন। অনেকে আছে না যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে, কিন্তু না, সালাউদ্দিন আহমেদ ছিলেন জামাতপন্থী বিএনপি নেতা, মানে জামাতকে চাইতো, জামাতের পক্ষে, জামাতের সাথে মিশতে, এগুলো কমফোর্ট ফিল করতো। জামাত তাকে খুব রেসপেক্ট করতো। সেই সালাউদ্দিন আহমেদ এখন পুরো ভারতের ট্যাবলেট খেয়ে ইন্ডিয়ান মাল হয়ে গিয়েছে। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাউদ্দিনের গুমের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে একটা বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোর বিরুদ্ধে কিন্তু বিএনপি সমালোচনা করে। এই যে এই অপক্ষের লোকজন, আন্দোলনকারী শিক্ষার্থীদের যে তালিকা চার্জশিটের মধ্যে দিয়েছে, সেখানে সিবগাতুল্লাহ, সাদিক কায়েমদের নাম, কিন্তু বিএনপির ছাত্র দলের কারো নাম নেই ছাত্র নেতাদের মধ্যে। মানে এই ট্রাইব্যুনালকে সমালোচনা করে বিএনপি, কিন্তু বিএনপি এই এখন ট্রাইব্যুনালের কাছে অভিযোগ দায়ের করে এসেছে। এর মানে কি? এই ট্রাইব্যুনালের লেজিটিমেসি বিএনপি মানতে বাধ্য, কিছু করা নেই। মানে বিএনপি সব দিক থেকে ক্রাইসিস, একদিকে সমালোচনা করে আর একদিকে এদের কাছে অভিযোগ দায়ের করে। এখন এই অভিযোগ কতদূর বিএনপি সামনের দিকে প্রসিড করে, এটা একটা প্রশ্ন। কারণ এই অভিযোগ তো ন্যাচারাল অভিযোগ, এটা চাপের মধ্যে পড়ে অভিযোগ, মুখ বাঁচাতে, লোক বাঁচাতে, যে এই গুম নাটক ফাঁস হয়ে যায় কিনা, এটা এটা এই বিষয়টা ডিল করার জন্য এই অভিযোগ। আগে কেন করেননি, আবার হাসাহাসি কেন, এগুলো কেন, এই প্রশ্নগুলো থেকেই যাবে। আমি যখন 11 পদাতিক ডিভিশনের বা উত্তরবঙ্গের এরিয়া কমান্ডারের এডিসি ছিলাম, তখন সালাউদ্দিন ছিলেন বগুড়ার ডিসির এডিসি, আমি ছিলাম জেনারেলের এডিসি আর উনি ছিলেন ডিসির এডিসি। তখন বেগম জিয়া গিয়েছিলেন বগুড়া ভ্রমণে। তখন সেই আমার জেনারেল এবং বেগম জিয়া ওনারা একটা মিটিং করছিলেন বারান্দায়, সালাউদ্দিন আর আমি দাঁড়িয়ে একসাথে কথা বলছিলাম। সালাউদ্দিন আমাকে অত্যন্ত ভদ্রভাবে সুন্দর করে বলছিলেন, সমস্ত ক্ষমতা তো আপনাদের হাতে। তো যাই হোক, এরপরে আমি তো এক সময় সম্মানের স্বেচ্ছায় আর্মি ছেড়ে আমি আমেরিকা চলে গেলাম। আমেরিকা থেকে 5, 6, 7 বছর পরে ফিরে এসে দেখি সালাউদ্দিন মিনিস্টার হয়ে গেছে। যাই হোক, তারপরে তো অনেক বাকি সব ঘটনা আপনারা জানেন, কিভাবে ভারতে নিয়ে যাওয়া হলো ইত্যাদি ইত্যাদি, আমি সব জায়গায় যাব না। কিন্তু এসেই যে উনি উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলে নিজেকে বিতর্কিত করলেন, বিএনপিকে বিতর্কিত করলেন, আপনি সমালোচনা সৃষ্টি করলেন কেন, ওয়াই? এই যে আপনি প্রধান উপদেষ্টার সাথে সামনে গিয়ে কত সুন্দর করে গুছিয়ে অত্যন্ত ম্যাচিওর ভাবে আপনি কথাগুলো বললেন, আপনারা বিএনপি নেতারা এইভাবে কথা বললে, এইভাবে কাজ করলে, নীতিতে অটল থেকে সকালে এক কথা বিকালে আর এক কথা না বলে, এবং ভারত গতকালকে যে কথা বলে তারপরের মুহূর্তেই আবার সেই তোতা পাখির মতো ভারতের তোতা পাখি না হয়ে যদি দেশের তোতা পাখি হন, জনগণের তোতা পাখি হন, বাংলাদেশের গণতন্ত্রের তোতা পাখি হন, তাহলে তো বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা পাবেন। আপনাদের এই বয়সে এই জিনিসগুলো বোঝেন না কেন? আপনারা কেন ভারতের সুরে কথা বলেন? কেন এমন কথা বলবেন এবং কেন এমন কাজ করবেন যা ভারতের স্বার্থে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে যায়? সুতরাং আমি আরো কয়েকটা আগে লাইভে বলেছিলাম, নির্বাচন হতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে বিএনপির জন্য ব্লেসিং ইন ডিসগাইজ। সেটা হচ্ছে বিএনপির জন্য একটা আল্লাহর রহমত, একটা আশীর্বাদ। কারণ কি, এই যে 16 বছরে রাজনীতিবিহীন থেকে এবং রাজনীতির চর্চার বাইরে থেকে যেই মরিচা পড়ে গেছে, এই সময়টা কাজে লাগান মরিচাটা সারাতে, শরীরে চকচক করতে, নিজের ব্রেইনটাকে, নিজের কর্মক্ষমতাকে চকচক করতে, ধারালো করতে, সেটাকে কাজে লাগান। আপনারা চাঁদাবাজি যারা করছে তাদেরকে বহিষ্কার করে দিয়ে শক্ত হাতে দমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে যান
শহীদ জিয়া রহমানের মতো বাংলাদেশের গ্রামে গঞ্জে সেই উন্নয়ন হাতে যতটুকু ক্ষমতাই আছে সদল বলে আপনারা নেমে যান। সারা বাংলাদেশের যার যার এলাকায় মানুষের কি সমস্যা, মানুষদেরকে নিরাপত্তা দেন, মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে। যখন মানুষ দেখবেন বাহ, বিএনপি তো হঠাৎ করে চরিত্র বদলে গেল, এখন তো আমার এলাকায় গ্রামে গ্রামে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, আমরা তো একটু শান্তিতে ঘুমাতে পারছি, তাহলে বিশ্বাস করেন চোখ বন্ধ করে আপনার এলাকার মানুষ কিন্তু ভোটটা আপনাকে দিয়ে আসবে। আর যদি আমার কথা শুনে এখনো চরিত্র পরিবর্তন না করেন, যদি মনে করেন আপনারাই ক্ষমতায় আসবেন, আমি আগেও ব্যাখ্যা করেছি, হাসিনার মতো বন্দুক ধরে গুম খুন করে যেই 16 বছর মস্করা করেছে, ভোটের মস্করা করেছে, বাংলাদেশের জনগণ কিন্তু সেই ভোটের মস্করা আর সহ্য করবে না। কারণ জীবন দিতে শিখে গেছে, রক্ত দিতে শিখে গেছে, হাসতে হাসতে হাত খুলে বুক খুলে বুলেট নিতে শিখে গেছে এই বাংলাদেশিরা। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি ভোটের মস্করা করার চেষ্টা করে, তাহলে সেটাও তার বিরুদ্ধে যাবে। বিএনপিও যদি করার চেষ্টা করে, সেটা বিএনপির বিরুদ্ধেও যাবে। এবং একই কথা আমি এনসিপির তোমাদের উদ্দেশ্যে বলবো, নাহিদ, শুরু থেকে প্রমাণ করো, মুখে যেই কথা বলছো তোমরা কাজেও তাই। আদারওয়াইজ তোমরাও কিন্তু, ওনারা তো বুড়া বয়সে সম্মান হারাচ্ছে বা হারিয়েছে, তোমরা কিন্তু জোয়ান বয়সী সম্মান হারিয়ে ফেলবে। মনে রেখো, তুমি পুলিশের লাঠির বাড়ি খেয়েছো, ছবি মনে আছে, আমার যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু যারা জীবন দিয়েছে তাদের কারণেই কিন্তু তোমরা আজকে এই জায়গায় আসতে পেরেছো। শুধু তোমাদের কারণে না, তাদের জীবনের মূল্যের বিনিময়ে কিন্তু আজকে সারা বাংলাদেশ মুক্ত হয়েছে। এবং তোমরাও যারা রাজনৈতিক দল গঠন করেছো এবং যারা স্বপ্ন দেখছো, তাদের কারণেই কিন্তু স্বপ্নগুলো দেখতে পাচ্ছ। তাই মনে রাখবে, আজকে মুখে যেই কথা বলবে, কাজে সেই সততার প্রমাণ দেখাবে। তোমরা বলছো সরকারের ভিতরের কারোর সাথে তোমাদের উঠা বসা নাই, কিন্তু আবার একই সাথে ভিডিওতে দেখা যাচ্ছে আসিফের সাথে তোমাদের গোপন বৈঠক। ওয়াই? শোনো, শুরুতেই যদি ফোটা হয়ে যায়, হাসিনার নৌকা ডুবতে কিন্তু 16 বছর লেগেছে, তোমাদের নৌকা কিন্তু পানিতে ভাসার আগেই ডুবে যাবে। তাই যদি মনে করো, যেমন আমি, তোমাদের তো আজকাল কথা বলারও সময় হয় না, তোমরা তো অনেক সব বুঝো, তোমরা তো চ্যাম্পিয়ন হয়ে গেছো, তো মনে রেখো, তোমরা রাস্তায় নামার বহু আগে থেকে কিন্তু এই হাসিনার গদি নড়িয়েছি। এটা কিন্তু একদিনে তোমার রাস্তায় নেমে কিন্তু হয়ে যায়নি। তো যাদের কথা বিশ্বাসযোগ্য মনে হয়, যাদেরকে মনে হয় এই লোকটা দেশের জন্য কথা বলে, সবার স্বার্থের জন্য কথা বলে, দেশের স্বার্থে কথা বলে, তাদের কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করুন। তাহলে আশা করি ভবিষ্যতে আলো দেখতে পারবে। সর্বশেষে আরেকটা কথা আমি এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই। এই লাইভ শুরু করার আগে আমি 2 জন উপদেষ্টাকে আমি জানিয়েছি যে কেন ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে এতবার বলার পরেও, কম করে হলেও 16-17 বার আমি লাইভে বলেছি, একে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক ঘাট ধাক্কা দিয়ে। 2016 সালে পাকিস্তানকে বিতাড়িত করেছে, এখন বাংলাদেশ থেকে এখনো কেন করা হচ্ছে না? তারপর প্রফেসর ইউনূস সরকার ঘুমাচ্ছে ঘরের ভিতরে, বাংলাদেশের ভিতরে বসে কালবেলার সন্তোষ শর্মা এবং তার পুরা টিম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দিনরাত ষড়যন্ত্র করে যাচ্ছে। তারপরও রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে না। ব্যর্থতা। প্রফেসর ইউনূস কিন্তু ধাক্কাতে 10 মাস এসেছে। প্রফেসর ইউনূস, ওনার যেই কৃতিত্ব এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং সফলতার গল্প নিয়ে উনি নেমেছিলেন, অনেক কারণেই কিন্তু তা ম্লান হয়ে গেছে। যেই আশা আমি আগে দেখছিলাম তা অনেক কিন্তু ম্লান হয়ে গেছে। আমি কিন্তু বলছি না যে পুরোটাই নিভে গেছে, না,
অনেকটাই ম্লান হয়ে গেছে। আপনারা এই মেজর সিনহা হত্যার রায় হলো, দ্রুত এটা কার্যকরী করতে হবে। এবং আমি জানি এত বিচার একসাথে সব হয়ে যাবে না, আপনারা সমস্ত সংস্কার করতে পারবেন না, সম্ভব না। আপনারা সংস্কার প্রক্রিয়া শুরু করে যান, ইনশাল্লাহ তা জনগণ বাকি যেই সরকারই আসবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে, জনগণ তাদেরকে ধাক্কাতে তাদেরকে মানে চালাবে। আপনি কমসে কম বাংলাদেশের যে মূল সমস্যাগুলা সেগুলো ঠিক করে যান। তার মাঝখানে একটা হচ্ছে বাংলাদেশ থেকে সকল ভারতীয় বিদায় করুন, বিশেষ করে বাংলাদেশের প্রশাসনে, সামরিক বাহিনীতে এবং ভারতের রয়ের যেসব প্রধান আছে, যার নাম বললাম রাজেশ অগ্নিহোত্রী, এদেরকে বিদায় করুন। বিদায় করে এমন একটা পরিবেশ তৈরি করে যান যে বাংলাদেশে ষড়যন্ত্রের নাটক যেন সকাল বিকালে জনগণকে আর না দেখতে হয়।